হ্যালো ভিউয়ার্স, আজ আমি চলে এসেছি তোমাদের পছন্দের সিরিয়াল কথার আজকের পর্ব নিয়ে। তো চলো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। গল্পের শুরুতেই দেখা যায় এভি তার টিম নিয়ে অর্থাৎ বাড়ির সবাইকে নিয়ে চলে এসেছে হোটেলে রেজিস্টার চেক করতে। বলে, আচ্ছা ম্যাডাম, এখানে কারা ভিজিটার আর কারা গেস্ট কি করে বুঝবো? রিসেপশনিস্ট তখন কোড নাম্বারগুলো বলে দেয় যাতে এভি চিনতে পারে। কথা সেখানে মান্ডবীর নাম দেখতে পেয়ে যায়। কথা বলে, এখানে তো অনেকেরই নাম আরও লেখা আছে, কিন্তু আপনার ঘরে যাবে বলে তো এরকম কিছু লেখা নেই। এভি বলে, তাই তো, কি করে বুঝবো এবার যে ম্যান্ডির জন্য কে শাড়ি নিয়ে এসেছিল? কথা তখন রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে, বলে, দেখুন ম্যাডাম, এখানে তো অনেকেই আসে, তাই সবার হিসেব রাখা যায় না। কথা মনে মনে ভাবতে থাকে, হে মা আনন্দী, এত দূরে এসে আবার বিফল হয়ে জানতে পারবো না যে সেদিন ওই ঘরে আর কে কে ছিল। কথা তখন এগুলো মনে মনে ভাবতেই থাকে আর ভাবতে ভাবতে বলে, আচ্ছা পাচক মশাই, আপনি ঠিক মনে করুন তো কখন আপনি মান্ডবীর সাথে নাচানাচি করছিলেন? আর এটা শুনে তো এভি পুরো ইতস্তত বোধ করতে থাকে যে সবার সামনে এরকমভাবে, এমনকি রিসেপশনিস্টও আছে, এইভাবে কথা জিজ্ঞাসা করছে। এভি তখন বলে, নাচানাচি আবার কি, সেদিন পার্টিতে গেছিলাম আমরা। কথা বলে, ওই হলো, এবার আমাকে বলুন তো যে সেদিন কি রাত হয়েছিল? তখন অ্যাভি বলে, এসব আবার কী প্রশ্ন, রাত হয়েছিল কিনা? সেদিন আমরা পার্টি করছিলাম, রাত তো একটু হবেই। কথা বলে, দেখুন, যদি রাত 12টা বেজে গিয়ে থাকে তাহলে কিন্তু নামগুলো সব পরের ডেটের তারিখে নথিভুক্ত করা হবে। এই বলে সবাই বলে, তাই তো। এভি আবার পরের ডেটটা চেক করতে শুরু করে দেয়। কথা তখন রেজিস্টারটা নিয়ে নিজেই চেক করতে থাকে। কথা দুটো নাম খুঁজে পায়, বিনয় আর প্রদীপ, কিন্তু প্রদীপের কোনো পদবি সে খুঁজে পায় না। কথা বিনয় মাঝির ফোন নাম্বারটা নিয়ে ফোন করে দেখতে বলে। অনিকেত ফোন করতে থাকে। প্রত্যয়দা ছবিটা তুলে নেয় রেজিস্টারের। কথা বলে, তুমি ছবিটা তুলে রাখো, কারণ হাতের লেখাটা আমার খুব চেনা চেনা লাগছে। এদিকে দেখা যায় বাড়িতে চিত্রা শাড়ি জামা কাপড় আয়রন করছে। ওদিকে মান্ডবী এসে বলে যে, আর আমি পারছি না বাবা, আমি খুব টায়ার্ড। বলে, টায়ার্ড লাগছে, তাই এসে ধপ করে শুয়ে পড়লো। এক গাদা জামা কাপড় দিয়েছে আমাকে ইস্ত্রি করার জন্য। চিত্রা বলে, আমার এসব অভ্যেস আছে নাকি? মান্ডবী বলে, দেখো, আমিও আর পারছি না, বিয়ে করতে গেলে এত কিছু করতে হয়, যদি আগে জানতাম না বিয়েটাই করতাম না, মানে আমি রাজি হতাম না আর কি। চিত্রা তখন বলে, এই শোনো, তুমি এই আজে বাজে কথা বলো বন্ধ করো। চিত্রা বলে, তোমাকে বাঁচানোর চক্করে আমি আমার ফেভারিট সিরিয়ালগুলো মিস করে যাচ্ছি। মনে মনে ভাবতে থাকে, এই বোকা মেয়েটাকে নিয়ে যে আমি আর কি করব কে জানে। চিত্রা তখন মান্ডবীকে বলে, তুমি কি বুঝতে পারছো না যে কথা ইচ্ছে করে তোমার সাথে মস্করা করছে, ইচ্ছে করে তোমাকে এই কাজগুলোতে সে ব্যস্ত রাখছে? মান্ডবী বলে, কিন্তু আমার তো সেটা মনেই হয় না, আমি ওকে কলেজ থেকে চিনি, ও যেটা কথা দেয় সেটা রাখে। তখন সবার সামনে বলেছে যে আমার আর এভির বিয়ে দেবে, তখন ও ডেফিনেটলি দেবে। চিত্রা বলে, তার মানে তুমি বলতে চাইছো যে কথা এভি আর তোমার বিয়েটা বিশ্বাস করছে? মান্ডবী বলে, 100%। চিত্রা বলে, নো, আমি কথাকে একদম বিশ্বাস করি না, খুশি যা খুশি করতে পারে। আর এই সমস্তই কথাবার্তা চলতে থাকে চিত্রা আর ম্যান্ডির মধ্যে। ম্যান্ডি বলে, দেখো, আমার স্কিনটা কেমন হয়ে গেছে কাজ করে করে, আমি এক কাজ করি, ম্যানিকিওরের জন্য কাউকে একটা ডেকে নিই। বলে, শোনো, তোমার হাত থেকে যদি অগ্নি বেরিয়ে যায় তাহলে হাতটা চকচকে করে তুমি কি করবে? তোমার জীবনে একটাই লক্ষ্য, অগ্নি আর কথার দিকে নজর রাখবে। মাথা ঠান্ডা করে যা করার করতে হবে, একবার শুধু তোমার আর এভির বিয়েটা হয়ে যাক, তারপর ওই কথাগুলি গুহ সারা জীবনের মতো এই গুহ বাড়ি থেকে আউট হয়ে যাবে। তো এটা শুনে খুব খুশি হয়ে যায়, আন্টিকে হাত ধরে ঘোরাতে থাকে আর বলে, তুমি সত্যি বলছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। মি আর এভি, ও মাই গড বলে হাসতে থাকে আর চলে যায় এখান থেকে। এদিকে চিত্রা মনে মনে ভাবতে থাকে, তুমি এদিকে অগ্নিকে ব্যস্ত করে রাখবে নানা কাজে, আর এদিকে আমার ছেলে মেয়েরা গুহ ফ্যাক্টরির মাথা হয়ে থাকবে। করো, তুমি আনন্দ করো। এদিকে অনিকেত প্রত্যয়কে বলে, প্র্যাটি, আমার মনে হয় বিনয় মাঝির সাথে তুই একবার কথা বল, কারণ কথা যখন একবার সন্দেহ করেছে তখন আমার মনে হয় এই শাড়িটা দিতে এসেছিল। এদিকে এভি মনে মনে ভাবতে থাকে, গোবর দেবী আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। মেয়েটা ভালো আমি জানি, আর আমার জন্য কেন এসব করছে আমি সেটাও বুঝতে পারছি, কিন্তু আমি যে এর প্রতিদানে ও যেটা চাই সেটা আমি কোনোদিনই দিতে পারবো না। আমি যে নিজের কাছে প্রমিস করে বসে আছি। এগুলোই ভাবতে থাকে এভি মনে মনে। কথাও এভির দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে যে আপনাকে এইভাবে চিন্তার মধ্যে দেখতে তো আমাকেও ভালো লাগছে না পাচক মশাই, আপনি চান কিনা জানি না, কিন্তু তবুও আমি আপনাকে মনে মনে আপনার হাতটা শক্ত করে ধরে আছি, আমি ঠিক প্রমাণ করেই ছাড়বো যে আপনি নির্দোষ। এগুলোই ভাবতে থাকে কথা মনে মনে। এদিকে প্রত্যয় ফোন লাগায়, রিং হতে থাকে। প্রত্যয় বলে, আপনি গত 7 তারিখ রাতে দ্য পার্ক রাজ হোটেলে এসেছিলেন একটা শাড়ি ডেলিভার করতে বিয়ের জন্য। এটা শুনে তো বিনয় ভয় পেয়ে যায় আর বলে, কই না তো, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, বলে ফোনটা কেটে দেয়। ফোনটা কেটেই বিনয় বলে, আমার সেদিনই মনে হচ্ছিল কোনো একটা গন্ডগোল ছিল, এইসব সাথে পাছে জড়িয়ে লাভ নেই আমার। কথা বলে, কি হলো প্রত্যয়দা? বলে, কেটে দিল। এই নিয়ে তো সবাই একটু বিরক্ত বোধ করলো, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না কেউ। প্রত্যয় বলে, কি সাহস ভাব, মুখের উপরে ফোনটা কেটে দিল? বলে, এরকম পুলিশের মতো জেরা করলে তো যে কেউ ভয়ে ফোনটা কেটে দেবে। তো বলে, পুলিশের মতো জেরা করবে না তো কি প্রফেশনের মতো লেকচার দেবে? বলে, একদম লেকচার দিবি না, প্রফেসর এখন জেরাটা করলে না এতক্ষণে উত্তর বেরিয়ে যেত। এই নিয়ে প্রত্যয় আর অনিকেতের মধ্যে
কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এভি বলে থাম, তোরা কি করছিস? ছোটকা বলে তোরা না বড় ছেলে মানুষ, যেখানে যাস সেখানেই ঝামেলা শুরু করে দিস। অনিকেত বলে তোরা ওকেই বল না, পুলিশ হয়ে কি ধরনের কথাবার্তা বলছে এটা। আর সবাই ওকে চুপ করাতে থাকে। অর্গানিক পুলিশ নাকি, সঙ্গে তো গেঞ্জি চোরও। রেগে যায়। প্রত্যয় বলে এই সমস্ত কথা এখানে কোথা থেকে আসছে? বলে থামো থামো, এবার থামো তোমরা। কথা বলে উনি কি স্বীকার করেছেন যে উনি বিনয় মাঝি? প্রত্যয় বলে হ্যাঁ। অনিকেত বলে শিওর? প্রত্যয় তখন বলে চুপ করবি তুই? কথা তখন বলে আচ্ছা আচ্ছা অনিকেত দা তুমি একটু থামো। কথা তখন বলে তুমি তাহলে এক কাজ করো, থানা থেকে ওর ঠিকানাটা জোগাড় করে নাও, পারবে তো? প্রত্যয় বলে হ্যাঁ। অনিকেত বলে পারবি তো? প্রত্যয় বলে আবার তুই কথা বলছিস? আবার আবার সবাই মিলে দুজনকে চুপ করাতে থাকে। এভি বলে পারবি পারবি, তুই পারবি, যা। কথা তখন বলে দেখো উনি তো আমাদের চেনেন না, তাই আমরা ওনার কাছে চলে যাব, বেনারসি শাড়ি দেখার নাম করে ওনাকে জেরা করব, কেমন? ছোটকা তখন বলে যে বাহ, এটা তো দারুণ আইডিয়া। তখন এভি বলে এই তোরা থাম, গোবর দেবী যদি তোদেরকে লিড করতে শুরু করে না, গোবর দেবী দিনে রাতে বেড়েই চলেছে, ঠিক আছে? কথা বলে গোবর দেবী লিড করছিল বলে ব্যাপারটা এতদূর পৌঁছেছে, তাই না? কিন্তু সারাক্ষণ মাথা গরম করে পাচকগিরি করতে থাকেন, মনেই করতে পারছে না যে কি হয়েছে। এভি বলে ভুলে যেতেই পারে মানুষ। এই নিয়ে আবার কথা আর এভির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। সবাই আবার তাদেরকে চুপ করাতে থাকে। ছোটকা বলে তোরা কি করছিস বলতো? যে যেখানে পাচ্ছিস ঝগড়া শুরু করে দিচ্ছিস। এখানে কেউ কোনো কথা বলবে না, ঠিক আছে? আমরা কথার কথা মতো কাজ করব, যা বলবে আমরা শুনবো। যে এটাতে থাকতে পারলে থাকো, না থাকতে পারলে এখান থেকে চলে যাও, মানে না শুনতে পারলে ভাগো। ছোটকা বলে কথা তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ বলো। কথা তখন বলে আমাদেরকে বিনয় মাঝির কাছে যেতে হবে। সবাই তখন বলে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। কথা বলে কিন্তু এখন বাড়ি যেতে হবে, কারণ আমি না মান্ডবীকে বলে এসেছি ও যদি সমস্ত কাজ করে নেয় ওকে একটা উপহার দেবো। এটা শুনে এভি আবারও মুখটা ঘুরিয়ে নেয়। দেখা যায় চিত্রা সমস্ত কাপড় জামা আয়রন করে রেডি করে দিয়েছে। চিত্রা বলে শুধুমাত্র গুয়ো ফ্যাক্টরিতে নিজের ছেলে মেয়েকে দেখবো বলে এই কাজগুলো করছি। এদিকে মান্ডবীকে ডাকতে শুরু করলে দেখে যে মান্ডবী ঘুমিয়ে পড়েছে। মান্ডবী কিছুতেই ঘুম ভাঙে না। তখন মান্ডবীকে জোর করে ঘুম থেকে ওঠানো হয়। মান্ডবী বলে সব কাজ হয়ে গেছে? চিত্রা বলে হ্যাঁ, ওই দেখো কত সুন্দর ভাঁজ করে রেখেছি আমি। মান্ডবী তখন বলে ও আন্টি, সো নাইস অফ ইউ। এই শোনো, এক্ষুনি না কথাটা চলে আসবে, তাই যদি ও জিজ্ঞাসা করে বলবে সব কাজ তুমি করেছো, বুঝেছো? কেচেছো, ইস্ত্রি করেছো। মান্ডবী বলে সে কথা বলতে আর এই কথা হতে হতেই কথা চলে আসে ঘরের ভেতর, সাথে জুনিয়র ঋতুও। চিত্রা মনে মনে ভাবতে থাকে কোনো কিছু শুনে ফেললো না তো? তখন বলে ও সব কাজ হয়ে গেছে দেখি। চিত্রা বলে হ্যাঁ, সব কাজ তো ও নিজে হাতেই করছিল। আসলে না কাজ করতে করতে মাঝে মধ্যে একটু ঘুমিয়ে পড়ছিল। আমি যদি না আসতাম তো একটা জামা তো একেবারে দফারফা হয়ে যেত। হ্যাঁ। ম্যান্ডি মনে মনে বলে আন্টি পারেও বটে, কি সুন্দর সবটা ম্যানেজ করে নিল। এই সমস্ত কথা বলে চিত্রা চলে যেতে থাকলে কথা বলে মেজমা তুমি না একদম চিন্তা করো না, বুঝতে পারলে? দেখো ও কাজ না পারলে তোমরা তো আছোই বলো শিখিয়ে পড়িয়ে নেওয়ার মতো। আমিও তো প্রথম এই বাড়িতে এসে পারতাম না, তোমরাই তো আমাকে দেখিয়ে দিয়েছিলে বলো। চিত্রা তখন হ্যাঁ বলে, আর বলে মনে মনে যে ভালোই হয়েছে, কোনো কিছু সন্দেহ করেনি, ঠিক পথেই যাচ্ছে দেখছি সব কিছু। বলে কথা এই জামা কাপড়গুলো এভির ঘরে দিয়ে দিও না, ওকে দিয়ে আর এই কাজটা করিও না, আসলে টায়ার্ড তো। কথা বলে এ কি বলছো তুমি মেজমা, ওর তো এখনো রান্না বান্নাই করা হয়নি। কথা বলে ম্যান্ডি তোমাকে তো সবকিছু এবারই সবারটাই সবকিছু জানতে হবে, তাই না? আর পাচক মশাই যে সবার সঙ্গে বসে খান না, সেটাও তো তোকে জানতে হবে, তাই না? চল আয় বলে আবার নিয়ে যেতে থাকে। ম্যান্ডি তো সমানে চিত্রার দিকে তাকিয়ে ইশারা করতে থাকে, মানে তার যাওয়ার একদমই ইচ্ছে নেই। কথা সবটা লক্ষ্য করে। কথা বলে কি রে মান্ডবী, তুই বারবার মেজমার দিকে কেন তাকাচ্ছিস? তোকে সমস্ত কাজ শিখতে হবে, না হলে এবারই যোগ্য বউ কি করে হয়ে উঠবে বলতো? নিয়ে আয়, চলে আয়, তাড়াতাড়ি চলে আয় বলে মান্ডবীকে নিয়ে যায়। ঋতু জুনি সবাই মিলে বলে চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। চিন্তা নেই, আমরা আছি তো, আমরা সবকিছু শিখিয়ে দেবো। এই বলেই সবাই চলে যায়। চিত্রা ঘরের দরজাটা লাগিয়ে দেয়। চিত্রা বলে কথা তো যা করছে, ঋতু আর জুনিও তার সঙ্গে যোগ দিয়েছে। ইচ্ছে করছে তাদেরকে একদম গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিই। মান্ডবীকে বোঝাতে থাকে চিত্রা যে কথা যেরকমটা বলছে তুমি কিন্তু ঠিক সেরকমটাই করবে। মান্ডবীর ইচ্ছে থাকে না, তবুও বলে যে আচ্ছা ঠিক আছে। চিত্রা বলে দেখো তবেই কিন্তু তুমি অগ্নিকে পাবে, এই বলে মান্ডবীকে বোঝাতে থাকে। মান্ডবী ঘর থেকে চলে যায়। এদিকে কথা বাইরে বলতে থাকে বিনয় মাঝি থেকে কিন্তু সবটা আমাদেরকে জানতেই হবে। ঋতু তখন বলে যে হ্যাঁ জানতে পারবি তো, ইন্সপেক্টর আছে না। জুনি তখন বলে হ্যাঁ আছে তো, তোরও তো দেখছি খুব ভরসা আছে ইন্সপেক্টর সরকারের উপর। ঋতু তখন একটু ইতস্তত বোধ করে, বলে তোদের খালি বাজে কথা। কথাও ঋতুর দিকে তাকায়। ঋতু বলে আচ্ছা কথা, তুই যে মান্ডবীকে গিফট দিবি, কেন দিবি আর কি দিবি গিফট তুই ওকে? কথা বলে যে কথাগুলি কথা দিয়ে কথা রাখে, আমি যখন বলেছি ওকে কথা গিফট দেব তখন অবশ্যই দেব। একটা গিফট বক্স রেডিও করে ফেলেছে কথা। এদিকে মান্ডবী এসে কথাকে কথা শোনাতে থাকে, বলে যে তুই যদি ভেবে থাকিস যে বিয়ের টোপ দেখিয়ে আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিবি, তাহলে কিন্তু ভুল ভাবছিস। ওর কথা মতো আর কিচ্ছু করবো না বলে চলে যেতে থাকলে কথা মান্ডবীকে ডাকে। কথা বলে দেখ আমি তোর ভালোর জন্যই বলছি, এই বাড়িতে তুই সবাইকে ভালো মন্দ রান্না করে খাওয়াবি, এতে তো তোরই ভালো হবে বল। আমি তো কদিন পর আর থাকবোই না। আসলে পাচক মশাই না তোর হাতে খেতে চেয়েছিলেন আর কি, তো আমি বলে দেবো থাক, তুই রান্না বান্না করতে পারবি না, কষ্ট পাচ্ছিস, থাক আমি এটা বলে দেবো। মান্ডবী তখন টোপটা গিলে ফেলে, বলে এই পাচক মশাই মানে সরি এভি এটা চেয়েছে, আচ্ছা ঠিক আছে আমি করব। কথা বলে বেশ, এভি তাহলে যা খেতে ভালোবাসে তুই সেগুলো বানিয়ে দে। এই শুনে তো মান্ডবী খুব খুশি হয়ে যায়, বলে এভি আমার হাতে খেতে চেয়েছে,
বলে মনে মনে হাসতে থাকে। উরি বাবারে, আমি তো ভাবতেই পারছি না এভি আমার হাতে খেতে চেয়েছে। এই বলে সে স্বপ্ন দেখতে থাকে যে এভিকে সে রান্না করে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আর এভিও তাকে কাছে টেনে নিয়েছে। এই সমস্ত কথা ভাবতে থাকে। কথা বলে কি ভাবছিস তুই? ম্যান্ডি বলে কিছু না। আচ্ছা নিয়ে চল, রান্না বান্না করতে হবে তো আবার, চল তাড়াতাড়ি চল। বলে ম্যান্ডিকে কথা রান্নাঘরে নিয়ে যায়। কথা বলে কি বানাবি তুই? ম্যান্ডি বলে ওটা সিক্রেট। কথা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তাহলে রান্না বান্না কর, আমরা তাহলে তোকে আর বিরক্ত করবো না। বলে ওরা চলে যায়। ঋতু বলে ভালো করে কর। ম্যান্ডি বলে হ্যাঁ হ্যাঁ তোরা যা। বলে সবাইকে পাঠিয়ে দেয়, সবাই চলেও যায়। এবার ম্যান্ডি মনে মনে বলতে থাকে, এই রে আমি এবার কি করে রান্না বান্না করব, আমি তো রান্না করতেই পারি না। কথা ঋতু আর জুনি চুপ করে সেটা দেখতে থাকে। বলে তার মধ্যে এভি খালি কথায় কথায় কথার কথা বলবে। আমি তো এটাও জানি না যে কথার রান্না এভির মনে ধরেছে কিনা। এগুলো ভাবতে থাকে আর কি করবে কিছু বুঝে পায় না ম্যান্ডি বলে আমি কথার মতো পাতা ফাতা দিয়ে কিছু একটা রান্না করি। এই বলে কিছু পাতা, শাক পাতা নিয়ে চলে আসে। আর এদিকে কথা ভাবে, আরে এ তো ঠিক পথে এগোচ্ছে দেখছি। জুনি তখন বলে এগুলো কি ঠিক হচ্ছে? মানে শেষ অবধি তো এই খাবারগুলো অগ্নিদাকেই খেতে হবে। বেচারা অগ্নিদার কথাটা একটু ভাব। কথা বলে শোন, তোর অগ্নিদারও না একটু বোঝা উচিত। এই না কি উনি এতদিন ধরে ম্যান্ডিকে চা ঘরে কফির দোকানে রেখেছেন, রান্না বান্না কেমন করে ওনারও তো জানা দরকার বল। দেখা যায় ম্যান্ডি যাচ্ছে তাই ভাবে সমস্ত সবজি কেটে যাচ্ছে, আর একটা পেঁয়াজ কাটতে গিয়ে পেঁয়াজটা তো ডাইরেক্ট চলে যায় ডাইনিং টেবিলে। কথাটা লুকিয়ে পড়ে। সবজির একদম দফা রফা করে ছেড়েছে ম্যান্ডি। কথাটা সবকিছু দেখে মজা নিতে থাকে। রান্না করতে করতে হাত পা পুড়িয়ে একাকার। ঋতু আলু দিয়ে ম্যান্ডিকে মারে। ম্যান্ডি বলে আলুর পাথর, কি হচ্ছে এসব আমার সাথে? এদিকে সব রান্না পুড়ে যায়। ম্যান্ডি বলে সব পুড়ে গেল, আমি তাহলে এভিকে কি বলবো? ম্যান্ডি কিছু একটা রান্নার নাম বলে। তখন জুনি বলে দেখ তোকে নকল করার চেষ্টা করছে। কথা বলে এটা এটা ম্যান্ডি আর তার এভি বুঝুক, বলেই তারা এখান থেকে চলে যায়। সময় সেখানে আসে নূপুর। এসে বলে এ কি রান্নাঘরের একই অবস্থা? এই ম্যান্ডি তুমি কি করেছো রান্নাঘরে? যুদ্ধ করেছো নাকি? বলে কাকিয়া আমি এভির জন্য রান্না করছি, কিছু একটা রেসিপির নাম বলে। কাকিয়া তখন বলে কি চিকেন? লিভি চিকেন? এই সেরেছে। ম্যান্ডি তো খাওয়ার থালা পুরো সাজিয়ে ফেলেছে এভির জন্য। এভির কাছে চলে এসেছে, এভি বলে ডাকতে থাকে। অগ্নি তখন বলে আবার চলে এসেছে? এই রে, গলার আওয়াজটা শুনলেই ইরিটেটিং লাগছে আমার। এভি ঘরে কোথায় লুকোবে খুঁজে পায় না, একটা ওয়ার্ড্রপের পেছনে লুকিয়ে পড়ে। এদিকে ম্যান্ডি তো এভিকে ডাকতে ডাকতে চলে এসেছে ঘরে। এভি তুমি কোথায়? এভি বলে খুঁজতে থাকে। এভি তো গুটিয়ে লুকিয়ে লুকিয়ে বসে আছে। এদিকে ম্যান্ডি তো দেখে ফেলে, বলে টুকি আমি দেখে ফেলেছি, এখন আর লুকিয়ে লাভ। বলে আমি লুকাতে যাবো কেন তোর থেকে, এমনি পেনটা পড়ে গেছে, তোর কেন এসছিস সেখানে? ম্যান্ডি বলে এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি নিজে হাতে তোমার জন্য রান্না করেছি। না আমার হাতে রান্না খেতে চেয়েছিলে? এভি বলে আমি আবার কখন তোর হাতে রান্না খেতে চাইলাম? পাল্টা যা খুশি তাই বললেই হলো। ম্যান্ডি তো অবাক হয়ে যায়, মনে মনে ভাবতে থাকে আমাকে আর কত কিছু সহ্য করতে হবে। কথা তো বলেছিল হ্যাঁতে হ্যাঁ মেলাতে। এভিও তখন হ্যাঁ হ্যাঁ করতে থাকে, হ্যাঁ 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 সরি মন খারাপ করিস না, আমি তো ভুলে গেছিলাম আমি তোর হাতে রান্না খেতে চাই। ম্যান্ডি বলে দেখো আমি কি বানিয়েছি, লিভি চিকেন। বলে ও বাও, ও পাতা ফাতা দিয়ে লিভি চিকেন? পাতা আজকাল পেছনেই ছাড়ছে না দেখছি, আমার দেখতে তো বেশ ভালোই লাগছে। আমি বলছিলাম কি যে এটা থাকুক, আমি সময় করে খেয়ে নেব, কাজটা করি তারপর দুজনে জমি একসঙ্গে খাবো। কথা তো বাইরে থেকে এগুলো দেখতে থাকে আর হাসতে থাকে। ম্যান্ডি বলে এভি কি করছো কি, এগুলো কাজ টাজ পরে হবে, চলো আগে খেয়ে। ম্যান্ডি বলে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এভি বলে না না আমি খাচ্ছি। ম্যান্ডি তো এভি তো কি করবে কিচ্ছু বুঝে পায় না, কিভাবে খাবারটা মুখে দেবে সেটাও বুঝে পায় না, চামচ দিয়ে সমানে নেড়ে যাচ্ছে। আর বলে এত পাতা কিরে, চিকেনটা কোথায়? চিকেনটা তো লুকিয়ে পড়েছে, দেখাই যাচ্ছে না। এভি বলে এত পাতা দিয়ে চিকেন, এটা মুরগি না বন মুরগি? আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়া খাচ্ছি। বলে প্রণাম করতে করতে আর খেয়েই ওয়াক ওয়াক করতে থাকে। ম্যান্ডি বলে কি হয়েছে কি হয়েছে? এভি তখন মামা মামা করতে থাকে, আনতে হবে না বলে মুখটা কেমন করতে থাকে। এভি বলে কি জঘন্য, পাতাগুলো তো সব পুড়িয়ে ফেলেছিস। বলে এটা পোড়া না, গ্রিলড। এভি বলে গ্রিলড? এভিকে তুই শেখাবি কোনটা ভালো কোনটা খারাপ? এত বড় সাহস তো, অন্য যত সব, যেটা পারিস না সেটা করতে যাস কেন? কথা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখে। বলে চিকেনটা খেয়ে দেখ। এভি বলে চিকেনটা তো কাঁচা রয়েছে, খাবো কি করে? বলে দেখো এর সঙ্গে রাইসও রয়েছে, পুরো নাসি গোরিং। অ্যাবি বলে নাসি গোরিং না রে, এটা ফাঁসি গোরিং, একেবারে চলে যাবো আমি। বাইরে দাঁড়িয়ে হাসতে থাকে। এদিকে তো ম্যান্ডি সমানে অ্যাবিকে জোর করতে থাকে, অ্যাবি সমানে না করতে থাকে, এগুলো চলতে থাকে ঘরের মধ্যে। তখন একটা ঝাড় দেয় আর বলে যা ওখানে কান ধরে দাঁড়া। ম্যান্ডি কান ধরে দাঁড়িয়ে পড়ে। এভি বলে তুই কি ভেবেছিলি গোবর দেবীর মতো রান্না করবি? তুই ভেবে রান্না করেছিস তো? কোনোদিনও গোবর দেবীর রান্না খেয়েছিস? কতটা টেস্টি হয় জানিস? শোন, কাউকে নকল করতে যাস না, জীবনেও হতে পারবি না। রান্না করার ক্ষেত্রে তুই ডাহা ফেল, বুঝতে পেরেছিস? কথা দাঁড়িয়ে এই কথাগুলো শুনতে থাকে, তার খুব ভালো লাগে। কথা বলে আপনি আমার সম্পর্কে এরকম ভাবেন পাচক মশাই? আপনার পছন্দের ফুলকপির পাতা বাটা চাটনি আজও আছে, সাথে সরু চাকলির মাংসর পুর ভরা। এই ভাবতে ভাবতে আজকের পর্ব এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর অপেক্ষা করো কথার আগামী পর্বের জন্য। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।